সেখানে চিট ফান্ডের মালিকদের সঙ্গে বৈঠক হচ্ছে, তারপর চিত্র প্রদর্শনী হচ্ছে, সেই আঁকা ছবিগুলো বিক্রি হচ্ছে 10 লাখ 15 লাখ টাকায়। কেউ তাকে লিওনার্দো দা ভিঞ্চির সঙ্গে তুলনা করছেন, এবং এইটা কিনছেন কারা? চিট ফান্ডের মালিকেরা, বিভিন্ন শিল্পপতি। তো করাপশন তো শুরু তখন থেকে। তারপর একটা দলে তো কোনো আদর্শ কখনোই ছিল, একটা কর্মসূচি ছিল যে সিপিএমকে সরিয়ে ক্ষমতায় আসা। এবার ক্ষমতায় আসার পর যে লুটপাট করা আর ক্ষমতার অপব্যবহার করা, এটাই যদি একমাত্র উদ্দেশ্য হয়ে থাকে, যেটা আমরা মানুষও বুঝতে পারিনি, আমরাও বুঝতে পারিনি। কিন্তু যতদিন গেল দেখা গেল যে এই ভ্রষ্টাচার বা দুর্নীতি একটা প্রাতিষ্ঠানিক চেহারা নেই। আমি একথা মানতে রাজি নই যে দলের সব নেতা বা কর্মী অসৎ, তা নয়। বহু ভালো কর্মী এবং নেতা রয়েছেন যারা বিপদচালিত হননি কখনো, কিন্তু তারা দলের মধ্যে কোন ঠাসা প্রতিটি সময়, তাদেরকে কেউ গুরুত্ব দেয়নি। ওই নির্দিষ্ট কিছু লোক সবসময় নেতৃত্বের চারপাশে যারা ঘুরঘুর করছে, কতগুলো জনবিচ্ছিন্ন মানুষ যাদের অতীত নেই কোনো, ফলে তাদের সঙ্গে বেশি সময় কাটালে, তাদের নিয়ে ঘুরঘুর করলে হয়তো কিছু রোজগারপাতি হতে পারে, কিন্তু রাজনীতিটা হয় না। ভারতবর্ষের রাজনীতিতে, পৃথিবীর রাজনীতিতে যখনই প্রশাসক মানুষের ভাষা বুঝতে অক্ষম হয়, তখন তার পতন অনিবার্য, নেতা এবং সেই দলে। ইন্দিরা গান্ধী 60 বছরের বয়সে তিনি ক্ষমতাচ্যুত হয়েছিলেন, ফাইট ব্যাক করে আবার ক্ষমতায় এসেছিলেন। কিন্তু এখন আমাদের নেতৃত্বের যারা সর্বোচ্চ স্তরে রয়েছেন, তাদের কেউ 70, কেউ 72, কেউ 75, কেউ 77, কেউ 78, কেউ 80, আর সবই তো ন্যাশনাল দেখছি। কেউ তো রিজিওনাল নেই, কেউ লোকালও নেই। চারিদিকে শুধু ন্যাশনাল লিডারদের ছড়াছড়ি, ন্যাশনাল স্পোক্স পার্সন, ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, ন্যাশনাল জয়েন্ট সেক্রেটারি, সব ন্যাশনাল লিডার। এই ন্যাশনাল লিডারদের আগে কার কত সম্পত্তি আছে এগুলো দেখা দরকার। প্রত্যেকটা হাসপাতালে গত 5 বছর অন্তত যে ওষুধ, স্যালাইন, ইঞ্জেকশন এবং অন্যান্য জিনিস, দ্রব্য সামগ্রী সরবরাহ হয়েছে, কারা করেছে, কত টাকায় করেছে, তাদের কোয়ালিটি ঠিকমতো দেখা হয়েছে কিনা, সমস্ত কিছু ফরেন্সিক অডিট হওয়া দরকার। শুধু এইভাবে রেহাই দিলে হবে না। আমি ব্যক্তিগত সিদ্ধান্ত নিলাম পদত্যাগের, কারণ আমার অতীত, আমার পারিবারিক ট্র্যাডিশন, আমার নিজের যেটুকু বিদ্যাবুদ্ধি আছে সে অনুযায়ী অনেকদিন ধরে আমি দলে কোণঠাসা ছিলাম এবং অস্বস্তিতে ছিলাম। আমি তো আরজিকর নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছি, ধর্ণা দিয়েছি, কারণ মানুষ চেয়েছিলেন এটা একটা বিহিত হোক। সেই আশা নিয়ে রিক্লেম দ্য নাইট প্রোগ্রাম হয়েছিল। আমিও ধর্নায় বসেছিলাম আলাদাভাবে। আমি কোনো দলের সঙ্গে যাইনি, কোনো দলীয়, আমি কোনো নেতার নাম বলিনি, কিচ্ছু বলিনি। আমার অপরাধ হয়েছিল, আমি বলেছিলাম যে পুলিশ কমিশনার এবং হেড অব দি ইনস্টিটিউশন, অর্থাৎ প্রিন্সিপাল অব দি আরজিকর, এদের দুজনকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করা দরকার। কারণ আমি মনে করি যে প্রমাণ লোপাটের ক্ষেত্রে এদের ভূমিকা, এখনো মনে করি যে প্রমাণ লোপাটের ক্ষেত্রে ওদের ভূমিকা সর্বোচ্চ। তাদেরকে প্রোটেকশন দেওয়া হবে। যখন ঘটনা ঘটে তার কয়েক ঘন্টার মধ্যে তাকে আরেকটা হসপিটালে নিয়ে গিয়ে প্রমোশনাল পোস্টে বসিয়ে দেওয়া হবে। অর্থাৎ প্রোটেক্ট করা হচ্ছে যারা প্রাইমা ফেসি, যারা কালপ্রিট। সেই বিনীত গোয়েল, তাকে সরানো হলো, কিন্তু তাকে একটা কোথাও ভিআইপি একটা করে দেওয়া। তো এইসব দেখে শুনে আমি তখন থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে দলে আমি বেশি দিন টিকব না। প্রত্যেক রাজনৈতিক নেতা তারা সময় এবং সুযোগের অপেক্ষা করে। এমন নয় যে আমি প্রথম এই ধরনের একটা সিদ্ধান্ত নিলাম ভারতবর্ষে। বহু সময় ধরে, বহু যুগে বিভিন্ন রাজনৈতিক দলের বহু নেতা এই কারণে এবং বিভিন্ন কারণে তারা দল থেকে পদত্যাগ করেছেন, সংসদ থেকে পদত্যাগ করেছেন, বিধানসভা থেকে পদত্যাগ করেছেন, মন্ত্রী পদ ছেড়ে দিয়েছেন। বুদ্ধদেবর বাবুর মতো মানুষ বলেছেন চোরের সঙ্গে থাকবো না বলে, যাই হোক পরবর্তীকালে একটা অ্যাপ্রোচমেন্ট হলো, উনি আসলেন, পরে নিজেই মুখ্যমন্ত্রী হলেন, সেটা। তো সুতরাং আমি অনেকদিন ধরে, কিন্তু আমি সময় এবং সুযোগের জন্য অপেক্ষা করছি। আমি জানতাম যে এটা ঘটবে। এই যে মানুষ জনবিস্ফোরণটা যখন দেখলাম আরজি করে, বুঝলাম তা। নইলে আমি একটা উদাহরণ দিচ্ছি, দিয়ে শেষ করব। 2024 সালের মে মাসে লোকসভা নির্বাচনে আমাদের দল 29টা আসন পেল 42টা আসনের মধ্যে। তাহলে আবার সেই মানুষ 4 মাস 5 মাসের মধ্যে যেভাবে রাস্তায় নামলেন,
যার প্রতিক্রিয়া সারা ভারতে হলো, সারা পৃথিবীর বিভিন্ন দেশে হলো যেখানে প্রবাসী ভারতীয়। তারপরেও যারা শাসন ক্ষমতায় রয়েছেন এবং ক্ষমতাশালী নেতা রয়েছেন, তারা মানুষের এই যে প্রতিবাদ, এই জনবিস্ফোরণ কেন, এটা বিশ্লেষণ করতে পারলেন না। দাদা, আপনি একটা নীতিগত অবস্থা এখন মানে অনেকে আমি দল থেকেও পদত্যাগ করি। আলাদা আমি ইতিমধ্যে আমি আমাদের রাজ্যসভার চেয়ারম্যানের সঙ্গে দেখা করে তার হাতে পদত্যাগপত্র তুলে দিয়েছি। ঠিক একইভাবে মেল করে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আমার ইস্তফাপত্র দল থেকে প্রাথমিক সদস্য পদ আমি ত্যাগ করেছি। আরো কি সাংসদরা দাদা পদত্যাগ করছেন? আমি এটা জানি, অন্য সদস্যদের খবর আমি রাখি না, আমি আমারটা বললাম। অনেকে আলাদা ব্লক তৈরি করছেন, আপনি এটাকে কিভাবে দেখছেন? অলরেডি বিধানসভায় হয়ে গেছে। আমি তো বলেছি ইতিমধ্যে বলেছি যে নির্বাচনে 1 মাসের মধ্যে, ভোটের ফলাফল প্রকাশের 1 মাসের মধ্যে যদি 80 জন নির্বাচিত তৃণমূল সদস্যদের মধ্যে বিধানসভায় 60 জন তারা আলাদা ব্লক তৈরি করেন, তো তার মানেটা কি? আমার পদক্ষেপের সঙ্গে তাদের পদক্ষেপের কোনো সাযুজ্য নেই। ওটা কি একেবারে আলাদা? আমারটা একেবারে আলাদা। আমি পদত্যাগ করেছি, একটু সেই ওরা পদত্যাগ করে। আমার তো এখনো 2029 সাল পর্যন্ত আমার টার্ম ছিল রাজ্যসভাতে, কিন্তু আমি যখন নীতিগত কারণে যখন ভাবছি যে দলের সঙ্গে কাজ করা যাবে না, সুতরাং দল থেকেও পদত্যাগ করেছি আমি রাজ্যসভাতে। এবং বিধানসভাতে যা ঘটেছে তার প্রতিক্রিয়া লোকসভা বা রাজ্যসভাতে যে ঘটবে না, এটা কখনো হয় নাকি? একই দলের লোক। তো এই সময় যেটা ঘটেছে, বাংলার মানুষের রায়কে মাথা পেতে যদি একটা ভূমিকা নিত আমার দল, যেটা ইন্দিরাগান্ধী করেছে, হেরে যাওয়ার পর উনি বলেছিলেন যে মানুষের এই রায় আমি মাথা পেতে নিলাম, যারা নতুন ক্ষমতায় আসলেন তাদের জন্য রইল আমার আন্তরিক শুভকামনা। এটাকে বলে গণতান্ত্রিক শিষ্টাচার এবং সৌজন্য। সেটুকু পর্যন্ত করা হবে। আপনার দল মানে টিএমসি তো মানছেই নাকি তারা পরাজিত হয়েছেন? সেটা তো বলছি। আপনার রাজনৈতিক জীবন কি এখন অব্যাহত থাকবে? সেইটা আমার বড় সিদ্ধান্ত নিতে হবে যে আমি রাজনীতি করবো না রাজনীতি করবো। অন্য কোন রাজনৈতিক দল থেকে যদি করি জানতে পারবে, অন্য কোন রাজনীতি যদি করি জানতে পারবে। दादा एक बच्चे 2 मिनट हिंदी से दादा बोले थे, आज आपने इस्तीफा दिया है राज्यसभा के पद से, क्यों दिया है? ये जो चुनाव की जो नतीजा निकला बंगाल की इतिहास में पहली दफे भारतीय जनता पार्टी का सरकार आया। 1952 में जब पहली दफा चुनाव हुआ, उस समय 260 सीट था बंगाल में। उनमें से कांग्रेस को मिला था 150 सीट, वाम मोर्चा को मिला था 56 सीट और जनसंघ को मिला था 9 सीट, हिंदू महासभा को मिला था 4 सीट। तो 9 सीट से अभी 208 और कुछ दिन बाद 210 भी हो सकता है।